প্রতি আস্তে লাইসেন্সের যে নবায়ন ফি এটা আমরা দেখতেছি 2012 সাল থেকে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। বর্তমান বাজেটে এই আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের উপর এআইটি ধার্য করা হয়েছে, যেটা বন্দুকের জন্য 50,000 টাকা আর রাইফেল পিস্তলের জন্য 1 লক্ষ টাকা। এটা আমাদের জন্য মরার উপর খরার ঘা, সিম্পল, এর বাইরে আর কিছু বলার নাই। এই স্পর্শকাতর বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমাদের আজকের এই সংবাদ সম্মেলন। আমরা কোনো রাজনৈতিক উদ্দেশ্যে বা সরকারকে কোনো বিব্রতকর অবস্থায় ফেলার জন্য এখানে আসি নাই। আজ আমরা এখানে যারা উপস্থিত আছি তারা প্রত্যেকে তাদের স্ব পেশায় সম্মানজনক অবস্থায় আছেন এবং সরকার কর্তৃক যাচাই বাছাইকৃত পরিষ্কার ইমেজের সম্ভ্রান্ত পরিবারের সদস্য এবং বাংলাদেশি নাগরিক। আমি যাচাই বাছাই এই জন্য বললাম যে প্রত্যেকটা লাইসেন্স ইস্যু করার আগে আমাদের এসবি, এনএসআই, পুলিশ, এনএসআই এখন যোগ হয়েছে, পুলিশ, তারপরে বিভিন্ন সংস্থা দিয়ে অনেক রকম পরীক্ষা নিরীক্ষা, অনেক রকম করতে হয়, তারপরে আমরা লাইসেন্সটা পাই। আমরা যারা আগ্নেয়াস্ত্রের ব্যবহারকারী, বহু বছর ধরে আমরা এই লাইসেন্সের এই প্রতি বছরের যে ফি বৃদ্ধি, এটা রেনিউ ফি, এটা আমরা খুব সহজভাবে নিতে পারি না, কারণ লাইসেন্স আমাদের এই বন্দুক আমাদের কোনো আয়ের কোনো উৎস না, এটা আমাদের সামাজিক বাঁচার জন্য, সেফটির জন্য রাখা। আমরা সব লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্রের মালিক বৃন্দ আপনাদের মাধ্যমে সরকারের কাছে আমাদের দাবিটা উত্থাপন করতে চাই, তাই আপনাদের আজকে এখানে আমন্ত্রণ জানানো। আপনারা সাংবাদিক ভাইরা হচ্ছেন আমাদের কণ্ঠস্বর এবং বার্তাবাহক। অতিরিক্ত নবায়ন ফি ও নতুন করে আরোপিত এআইটি সংযোজন হলে 95% মানুষ, আমরা সাধারণ লাইসেন্স হোল্ডার যারা বংশ পরম্পরায় বন্দুক হাতে পেয়ে আসছি, পিস্তল হাতে পেয়ে আসছি, আগ্নেয়াস্ত্র ব্যবহারকারী, তারা অস্ত্রটি সরকারের কাছে জমা বা ফেরত দিতে বাধ্য হবে। ফলে সরকারের এই অদূরদর্শী সিদ্ধান্তের কারণে আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারী ব্যক্তিগণ সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হবেন এবং মানসিকভাবে দুর্বল বোধ করবেন। একটা অস্ত্র যখন একটা মানুষের থেকে চলে যায় তখন ওই মানুষটা নিশ্চয়ই দুর্বল বোধ করার কথা। তাছাড়া অবৈধ ব্যবহারকারী যারা আছেন, অপব্যবহারকারী, জননিরাপত্তার ক্ষেত্রে সেটা বিশেষ ভূমিকা হয়ে দাঁড়াবে, পালন করা বিশেষ ভূমিকা রাখবে। আচ্ছা, দেশের ক্রান্তি লগ্নে ব্যক্তিগত অস্ত্রের ব্যবহার অপরিসীম ভূমিকা রাখে, যা আমরা 1971 সালের মুক্তিযুদ্ধে দেখতে পাই। এছাড়া আমাদের শুটিং ক্রিয়া, এটাও ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে। এই শুটিং ক্রিয়ার ব্যাপারে আমাদের ছোট ভাই এখানে রিঙ্কি, জাতীয় শুটারও আছে, ও আপনাদেরকে নিশ্চয়ই বলবে। এই ব্যাপারে আমার চাইতে আরো ভালো এবং ডিটেলস বলতে পারবে আমাদের সংগঠক মাহবুবে খুদা। জুয়েল, তুমি এখন আস্তে আস্তে বলো। আসসালামু আলাইকুম সাংবাদিক ভাই ও বোনেরা যারা আজকে কষ্ট করে আমাদের এই মিডিয়া কভারেজ দেওয়ার জন্য উপস্থিত হয়েছেন।
আজকের আমাদের যে বিষয়টি আমাদের সংগঠক রাশেদ ভাই উল্লেখ করে গেলেন, বিষয়টি খুবই স্পর্শকাতর, যে কারণে এটা এইসব ব্যাপারে কখনো কোনো প্রেস ব্রিফিং বা কোনো প্রেস রিলিজ হয়নি। আপনারা যারা বন্দুকের ব্যবসায়ীদের অনেক সময় আপনারা ইন্টারভিউ নিয়েছেন, আপনারা জানেন যে বিষয়টি স্পর্শকাতর এবং এটা একেবারে এটার ব্যবহার, এটার বিপণন, এটার লাইসেন্সিং যা আছে সেগুলো সবই লোকচক্ষুর আড়ালে, এবং এটা এটা একটা আসলে গোপনীয় বিষয়। এটা যে কারণে এটা সাধারণ মানুষ যারা তারা এটা ব্যাপারে জানে না, কিন্তু ব্যাপারটা ঠিক সেরকম নয়। এটা আসলে আগ্নেয়াস্ত্র একটা সফিস্টিকেটেড লাইসেন্সিং সিস্টেম। এখানে আগ্নেয়াস্ত্রটা কোনো বিলাসবহুল দ্রব্য নয়। আগ্নেয়াস্ত্র এটা আত্মরক্ষার একটা নিয়ামক, এটা 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 আত্মরক্ষার কাজে ব্যবহার হয়। তো এখানে আত্মরক্ষার কাজে ব্যবহারের জন্য আগ্নেয়াস্ত্র যেগুলো, এগুলো লাইসেন্সের কিছু ক্যাটাগরি আছে। ক্যাটাগরি তে আছে হচ্ছে আপনার সরকারি 6 গ্রেড থেকে গ্রেড 1 পর্যন্ত। ওনারা কোনো আয়করের কোনো বাধ্যবাধকতা নেই, কোনো কিছু নেই, রিনিউয়াল ফি নেই, ট্যাক্স নেই। এটা 2016 সাল থেকে ওনারা পেয়ে থাকেন। তার বাইরে আছে যারা বংশ পরম্পরায় বাবার অস্ত্র ছেলে পেয়েছে, দাদার অস্ত্র নাতি পেয়েছে, এইভাবে এটার একটা প্রভিশন আছে। আর একটা হচ্ছে বাৎসরিক এআইটি এবং অন্যান্য যোগ্যতা। অন্যান্য যোগ্যতা বলতে যেটা বোঝায়, সে সমাজের কোনো সন্ত্রাসী নয়, সমাজে তার একটি সম্মানজনক অবস্থান আছে, সে একটি সম্ভ্রান্ত ফ্যামিলি থেকে আসছে, তার তার সমাজে তার একটা অবস্থান আছে, এবং এইটা দেওয়ার জন্য আপনার সরকার, পুলিশ, এনএসআই, এসবি, তারপরে আপনার এটা যদি মফস্বলে হয় তাহলে ইউএনও অফিস, এত কিছু ভেরিফিকেশনের পরে এবং যেই কাগজপত্রগুলো জমা দেওয়া হয়, ট্যাক্সের কাগজ বলেন, আদার্স পেপারস বলেন, ওয়ারিশ সূত্রে হইলে বাবার উপস্থিতি সহ সব মিলিয়ে তারপরে যখন কর্তৃপক্ষ নিশ্চিত হন যে এর হাতে আগ্নেয়াস্ত্রটি থাকলে কারো জন্য তিনি হুমকি স্বরূপ নয়, বরং উনি যেখানে বসবাস করেন তার আশেপাশে যে প্রতিবেশী যারা আছেন তাদের নিরাপত্তায়ও ওনার বিশেষ ভূমিকা থাকবে। সেক্ষেত্রে 1934 সনে ব্রিটিশ আমলে একটা প্রজ্ঞাপন জারি হয়েছিল। প্রজ্ঞাপন না আসলে এটা নোটিশ ছিল, যেখানে ম্যাজিস্ট্রেট মহোদয় কঠোরভাবে বলেছিলেন যে ডাকাতি বেড়ে গিয়েছে, কিন্তু দেখা যাচ্ছে ডাকাতি যেখানে হয়েছে তৎসংলগ্ন এলাকায় যে লাইসেন্স হোল্ডারগুলো আছে তাদের কাছ থেকে ওই রকম প্রতিরোধ আসেনি, যে জন্য ডিসি তখন ম্যাজিস্ট্রেট মহোদয় খুবই সংক্ষুব্ধ হয়ে বলেছিলেন যে এরূপ ঘটনা ঘটলে প্রথমে খবর নেওয়া হবে যে ওই ডাকাতি যেখানে হয়েছে তার পাশে যাদের বাড়ি ছিল তাদের ভূমিকা কি ছিল, এবং তাদের কোনো ভূমিকা না থাকলে তাদের লাইসেন্স পর্যন্ত ক্যান্সেল করা হবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এবং পরিতাপের বিষয়, আমরা যারা আগ্নেয়াস্ত্র ব্যবহারকারী আছি বর্তমানে, আমাদের আগ্নেয়াস্ত্র নীতিমালা 2016-তে নীতিমালার শুরুতেই বলা হয়েছে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদানকে নিরুৎসাহিত করা হবে, যেটি আমাদের নাগরিক অধিকারকে ক্ষুণ্ণ করে। আত্মরক্ষা আমার নাগরিক অধিকার, অস্ত্র আমার আত্মরক্ষার একটি অংশ। এটিকে যখন নিরুৎসাহিত করা হবে, এটা পরোক্ষভাবে আমার নাগরিক অধিকারকে ক্ষুণ্ণ করে। এখন আমাদের নতুন যে সমস্যাটা হয়েছে 2016 সন থেকে 2016 সনের আগে, যখন লাইসেন্স ফি এবং এর সাথে ডিসির ফান্ডে একটা এলআর দিতে হয়, লোকাল রিলিফ ফান্ডে একটা টাকা দিতে হয়, এটা বেশিরভাগ ক্ষেত্রেই এটা বাধ্যতামূলক করে ফেলা হয়েছে অলিখিতভাবে। এলআর ফান্ডে টাকা জমা না দিলে দেখা যায় লাইসেন্স নবায়ন ফির স্লিপ তারা গ্রহণও করতে চান না, এরকম ঘটনাও জানা গিয়েছে। আরেকটা বিষয় হচ্ছে, আমাদের যারা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে যারা উপস্থিত আছেন তারা সমাজের যথেষ্ট গণ্যমান্য ব্যক্তি,
সমাজের এদের একটি ভাবমূর্তি আছে। যখন লাইসেন্স রিনিউয়ালের জন্য যাওয়া হয়, আমাদের সাথে যেটা হয়, সেখানে একদিন গেছে ম্যাজিস্ট্রেট সাহেব নাই, পরের দিন আসেন, এরকম বিড়ম্বনায় পড়তে হয়। এখন আসি আমরা মূল প্রসঙ্গে। মূল প্রসঙ্গটা হচ্ছে 2016 সনে আগে ছিল সবাই লাইসেন্স নবায়ন ফি, লাইসেন্স ফি দিত, সরকারি কর্মচারী, কর্মকর্তা, আমলা সবাই দিত। 2016 সনের প্রজ্ঞাপনে সংশোধিত আইন, যেটা 2012 আইন, সেটা সংশোধিত আকারে 2016-তে প্রকাশিত। সে আইনে ষষ্ঠ থেকে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তাদের লাইসেন্স ফি এর আওতা থেকে বাদ দেওয়া হলো, তাদের লাইসেন্স ফি মওকুফ করা হলো। এর প্রেক্ষিতে যেটা হলো, আমরা যারা সাধারণ আছি তাদের লাইসেন্স ফি এইটা প্রতি বছর প্রায় বছর হর হামেশা বাড়ছে, এটা লাগাতার ভাবে বাড়ছে। শেষ পর্যন্ত সর্বশেষ যেটা হয়েছে, গত অন্তর্বর্তীকালীন সরকার, এটা অত্যন্ত পরিতাপের বিষয়, যেখানে আগস্টে থানা লুট করে এত আগ্নেয়াস্ত্র লুট হয়েছে, যেগুলো সন্ত্রাসীরা একমাত্র লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্র এখনো মানুষের কাছে আছে, সেই ভয়ে তারা সেগুলো পুরোপুরিভাবে ব্যবহার করতে পারছে না। সেটা জানার পরেও অন্তর্বর্তীকালীন সরকার এই লাইসেন্স যাতে মানুষ সারেন্ডার করে, অস্ত্র সারেন্ডার করে, সেজন্য আমাদের শটগান রাইফেলের নবায়ন ফি ছিল বছরে 5,000 টাকা, সেটা অন্তর্বর্তীকালীন সরকার বাড়িয়ে করেছে 10,000 টাকা। পিস্তল রিভলভারের জন্য ছিল 10,000 টাকা, সেটাকে অন্তর্বর্তীকালীন সরকার বাড়িয়ে করলো 20,000 টাকা। এর সাথে আছে ভ্যাট এবং উৎসে কর। আচ্ছা, এটা করার পরে যেটা হলো, এই সময়ে বেশ কিছু আগ্নেয়াস্ত্র যারা গ্রামগঞ্জে থাকেন তারা সারেন্ডার করে দিলেন। আপনারা জানেন গ্রামগঞ্জে, আমরা শহরে, ঢাকা শহরে অপরাধ বেশি, গ্রামগঞ্জে অপরাধ কম হলেও আপনারা জানেন এখন গ্রামগঞ্জে প্রচুর অপরাধ সংগঠিত হচ্ছে। আমাদের চাইতে আপনারা বেশি জানেন, কারণ আপনারা প্রতিনিয়ত সংবাদের পেছনে থাকেন, সংবাদের পেছনে কাজ করেন, আপনাদের মাধ্যমে আমরা সংবাদগুলো পাই। গ্রামগঞ্জে আপনার পুলিশ কিন্তু থানায় থাকে, পুলিশ মহল্লায় মহল্লায় টহল দেয় না। প্রত্যেকটা গ্রামে যে আগ্নেয়াস্ত্রধারী আছেন, লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্র যাদের আছে, তারাই মূলত গ্রামের যত চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, অলিখিতভাবে তারাই এইটার জন্য পাহারাদারের মতো কাজ করেন প্রাথমিকভাবে। এবং সমাজের, গ্রামীণ সমাজের নিরাপত্তা অলিখিতভাবে গ্রামে, আপনারা যে জেনে থাকবেন অবশ্যই, যাদের আগ্নেয়াস্ত্র আছে, কোনো বাড়িতে ডাকাতি হলে সর্বপ্রথম তারাই বের হয়ে আসেন। কারণ দেখা যায় যে থানা সেখান থেকে 5-10 কিলোমিটার দূরে, থানা থেকে পুলিশ তৎক্ষণাৎ ফোন করলেও আসতে আধা ঘন্টা সময় লাগবে, ডাকাত ততক্ষণ বসে থাকবে না, তাকে তাড়ানো এবং ধরার জন্য আগ্নেয়াস্ত্রধারী সবসময় সচেষ্ট থাকেন। এখন যখন আমাদের নতুন যে জাতীয় রাজস্ব বোর্ডের থেকে যে নতুন একটি প্রস্তাবনা এসেছে, সেটিতে আমরা গাড়িটাকেই কিন্তু এখন আমাদের দেশে এখন পর্যন্ত বিলাসবহুল পণ্য হিসাবে ধরা হয়, যে কারণে সেটার জন্য প্রতি বছর অগ্রিম আয়কর নিয়ে নেওয়া হয়, যেটা আপনার আয়ের সাথে পরে সামঞ্জস্য রেখে ওইটা রিবেট করা যায়, সমন্বয় করা যায়। যিনি গাড়ি কিনেছেন তার জন্য এটা হয়তো সমীচীন, কিন্তু আমাদের আগ্নেয়াস্ত্র কোনো বিলাসবহুল পণ্য নয়, এটা আমাদের নিরাপত্তার বিষয়। এখন আপনি চিন্তা করেন 50,000 টাকা এদের প্রস্তাবিত বার্ষিক অগ্রিম আয়কর হচ্ছে লং ব্যারেল, অর্থাৎ শটগান এবং বন্দুক, যেটাকে বলি শটগান এবং রাইফেল, লং ব্যারেল যতগুলো আগ্নেয়াস্ত্র আছে, রাইফেল, শটগান, এটার জন্য বছরে 50,000 টাকা রিনিউয়াল ফি তো দিতেই হবে, তৎসঙ্গে 50,000 টাকা আয়কর দিতে হবে, এআইটি। এবং পিস্তল এবং রিভলভার যাদের আছে তারা বছরে 1 লক্ষ টাকা প্রদান করতে হবে। এর সাথে অন্তর্বর্তীকালীন সরকার 10,000 কে যে 20,000 করে গেছে, সেই 20,000-এর সাথে আছে 15% ভ্যাট, তার সাথে আছে একটা কর, তার সাথে আবার এলআর ফান্ড। তো
এইরকম মরার ওপর খড়ার ঘা চাপানোর আমরা একটাই কারণ খুঁজে পাই, সেটা হচ্ছে কোনো দুষ্ট চক্র এই 5ই আগস্টের পরের ছিনতাইকৃত লুণ্ঠনকৃত থানা থেকে পুলিশের অস্ত্র, পুলিশের মারণাস্ত্র, 7.62 রাইফেলের বেসুমার গুলি, তাদের 9mm পিস্তল, তারপরে থানায় রক্ষিত আমাদের সিভিলিয়ান অনেকদের পিস্তল, বন্দুক, রাইফেল রক্ষিত ছিল, গুলি সহ যেগুলো লুট হয়েছে সেগুলো লাইসেন্সধারীদের জন্য ব্যবহার করতে পারছে না। কোনো কুচক্রী মহল সরকারকে বুঝিয়েছে যে এখানে থেকে টাকা যদি আমরা আয়কর বাড়াই তবে রাজস্ব এখানে উপকৃত হবে।